লেখিকা অনিন্দিতার ছক। আমি ভালো নেই অর্ণব, প্লিজ একটু সাহায্য করো। পুলিশ আমায় খুঁজছে। তুমি কোথায় এখন? তোমাকে পুলিশ খুঁজছে মানে? তুমি তো কোনো অন্যায় করনি। এক পাহাড়ের রিমোট গ্রামে আস্তানা গেড়েছি। ফোনটাও আমার নিজস্ব নয়, এখানকার এক স্থানীয় অধিবাসীর। আমার বিপদ দেখে সাহায্য করেছে। হাতে টাকা পয়সা ফুরিয়ে আসছে, বড্ড ভয় লাগছে। এভাবে শেষ হতে যেতে চাই না আমি। প্রাজ্ঞ তো এটাই চেয়েছিল, ইচ্ছে করে সুইসাইড নোটে আমার নাম লিখে গেছে। ওর বেঁচে থাকাকালীন দিনগুলোয় আমি যেমন দগ্ধে দগ্ধে মরেছি, চাই তো মরণের পরেও যেন মুহূর্তের জন্য শান্তি না পাই, নইলে কেউ নিজে মরে আমাকে দায়ী করে রেখে যায়। এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? প্রাজ্ঞদার মতো শান্ত ম্যাচিওর হ্যান্ডসাম ছেলে খুব কম দেখা যায়। তার ওপর শিলিগুড়ির অমন ধনী বাড়ি, অমন সুন্দর হোমস্টের মালিক, আরও নানা কারবার। 1 বছরের সিনিয়র ছিল আমার থেকে, কিন্তু মিশতো একেবারে বন্ধুর মতো। বড়লোক বলে আলাদা কোনো অহংকার দেখিনি কখনো। আর তুমি কি না এখন সেই মানুষটার নামে? তোমার বোধহয় মাথা খারাপ হয়েছে তাসি। ঘরের ভেতর আর বাইরে দুটো মানুষ আলাদা হয়, জানো না তুমি? সময় মতো মুখোশ পরে নিতে জানতো প্রাজ্ঞ, আর তোমরা সেই মুখোশটাই মুখ ভেবে বসেছিলে। আমি তো জানি শেষের কিছুদিন বন্ধ ঘরে আমার সঙ্গে কি করেছে সে। প্রাজ্ঞ আজ নেই, কিন্তু সেই ঠান্ডা শীতল রাত্রিগুলোর কথা কখনো ভুলতে পারবো না আমি। সেই মানুষটা আত্মহত্যা করেছে বলে জেলের অন্ধকার কুঠুরিতে আমি থাকতে পারবো না। তার চাইতে খাদে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেব। যে অন্যায় করিনি আমি, তার শাস্তি কেন মাথা পেতে নেব? এতটা উতলা হয়েও না এক্ষুনি। তোমার এখনকার ঠিকানা পাঠাও, দেখছি আমি কতটা কি করা যায়। ঠিকানা পাঠানো যাবে না, গম্ভীর মুখে জানিয়ে দেয় তাসি। এই মুহূর্তে তোমাকেও আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে দাঁড়াবে, ওখানে আমার লোক থাকবে। সে তোমাকে নিয়ে আসবে এই সবুজে মোড়া গ্রামে, নদীর ধারে, পাহাড় চূড়া যেখানে অভ্রভেদী। এই অঞ্চলে এখনও ট্যুরিস্টদের পা পড়েনি, তাই অভ্রংলিহ তার শ্বেত শুভ্র পবিত্রতায় মুগ্ধ করে রাখে চরাচর। অমানুষের ভিড় থেকে পালিয়ে প্রকৃতির গভীরে গিয়ে তোমার তো বেশ কবি কবি ভাব এসেছে দেখি। কি সব শব্দ, কি বর্ণনার ছটা! ডিকশনারি খুলতে হবে মনে হচ্ছে। কে বলবে একসময় কাজ চালানো গোছের শব্দগুচ্ছ ছাড়া বাংলার সঙ্গে তোমার দূর দূরান্তেও কোনো সম্পর্ক ছিল না? কে শেখালো ভাষা মাধুর্য? প্রাজ্ঞ? পাত্তা দেয় না তাসি। নিমেষের মধ্যে নিজের ভাবুক মনটাকে বাক্সবন্দি করে কেজো গলায় বলে ওঠে, তুমি কি একবার এখানে আসতে পারবে? একলা আমার কাছে আর ভালো লাগছে না। আমি হোমস্টেতে ফিরতে চাই। সব কেমন অগোছালো হয়ে আছে। পুলিশ আমাকে বিশ্বাস করতে চাইছে না। তুমি তো অনেককে চেনো, যদি কোনোভাবে। দেখছি আমি। তার আগে তোমার চিন্তাধারা জানা প্রয়োজন। কি চাও তুমি? কেবল অভিযোগ থেকে মুক্তি, নাকি হোমস্টে সহ প্রাজ্ঞর সব সম্পদের অধিকার? দুটোই। আর্থিকভাবে স্বনির্ভর না হলে জীবনের বাকি দিনগুলো কাটাবো কিভাবে? প্রাজ্ঞকে ভালো রাখতে গিয়ে, তার ইগো স্যাটিসফাই করতে গিয়ে নিজের অনেক ইচ্ছের বলিদান দিয়েছি। আমি তো স্বাধীনভাবে ব্যবসা করতাম, কিন্তু ভালোবাসার নামে ওর হোমস্টেতে এনে বন্দি করেছে। দিনের পর দিন ম্যাগি, মোমো, থুকপা, চিকেন নুডলস, চিলি চিকেন বানিয়েছে। চিকেনের রকমারি স্টার্টার বানিয়ে সার্ভ করেছি অতিথিদের সামনে, আর প্রশংসা পেয়েছে প্রাজ্ঞ আর হোমস্টে। কিন্তু আর নয়। দৃঢ় স্বরে বলে তাসি, টাকা আমার চাই, অনেক অনেক টাকা। টাকা পেলে আমি নিজের মতো বাঁচতে পারবো। কিন্তু এই মুহূর্তে টাকার থেকেও অনেক বেশি জরুরি নিজের কলঙ্ক মোচন। আমি খুন করিনি, পুলিশ জানে, কিন্তু মানতে চাইছে না। প্রাজ্ঞর সুইসাইড নোটখানায় সব গন্ডগোল করে দিল। প্রাজ্ঞ কোনো উইল করেনি। জানো তার বয়ান কি করেছে? উইল জমা আছে উকিল মানিক মিস্ত্রির কাছে। উইলে প্রাজ্ঞ সব সম্পত্তি আমার নামেই দিয়ে গেছে, কিন্তু ক্লিন চিট না পেলে অধিকার দাবি করতে পারে না। উইল বদলানোর পরিকল্পনা ছিল কিনা জানি না, কিন্তু হঠাৎ প্রাজ্ঞর চলে যাওয়ায় উইল শেষ পর্যন্ত আমার পক্ষ হয়েই কথা বলছে। এই পয়েন্টটাও একটা বড় কারণ। সব জেনে বুঝেও পুলিশ আমায় ক্লিন চিট দিতে চাইছে না। আমি আসছি বলল অর্ণব। পৌঁছে কোন নম্বরে ফোন করব? এই নম্বরে? আমি করে নেব। কোডটা একটু মনে রেখো, আমার লোক চিনে নেবে তোমাকে।
কোড, সে আবার কি? এমন কিছু বললে নাকি কথার ফাঁকে? খেয়াল করিনি তো। অভ্রংলিহ তার শ্বেত শুভ্র পবিত্রতায় মুগ্ধ করে রাখে চরাচর। আরও বুঝিয়ে বলতে হবে? স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো অর্ণব ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখনই একটা নিউ জলপাইগুড়ির টিকিট কাটতে হবে, ফ্লাইটে চলে যাবে। দ্রুত পৌঁছানোটা একান্ত প্রয়োজন। না থাক, তাসি বলেছে লোক স্টেশনে অপেক্ষা করবে। প্রাজ্ঞর সম্পত্তি এখনো তাসির নামে, তবে যে সে অন্য কিছু শুনেছিল, এই মুহূর্তে সন্দেহের নিরসন করাটা সবচাইতে বেশি জরুরি। দ্রুত হাতে ব্যাকপ্যাক গুছিয়ে নিল অর্ণব, তৎকালে টিকিট কেটে নিল। আজ রাতের ট্রেনটাই ধরবে সে। কোথায় আছে তাসি? সবার চোখের আড়ালে কোথায় লুকিয়ে রেখেছে নিজেকে? পাইন ঘেরা পথে ওভারকোট আর টুপি পরা লোকটার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল তাসি, সে আসছে। এরপর অঙ্ক কষার পালা। তুমি শুধু নির্দেশ মতো কাজ করবে। তোমার সাহায্যের কথা আমি কোনোদিন ভুলব না। পাইন গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তাসি। পাহাড়ি মেয়ে সে, এই অঞ্চল তার হাতের তালুর মতো চেনা। সেই কোন ছোটবেলায় জ্ঞান হওয়ার পর থেকে পাহাড়ের সঙ্গে বন্ধুত্ব তার। তবু ভোরের আলোয় সবকিছু কেমন রহস্যময় লাগে। পাহাড় তার ভাজে ভাজে রহস্যের উপকরণ জমিয়ে রেখেছে। খুঁজে নিতে পারলে নিটোল গল্পেরা জন্মায়। এই যেমন সুউচ্চু পাইন গাছেরা পাশাপাশি দাঁড়িয়ে মিহি সুতোয় গল্প বুনছে। কুয়াশা শরীরে মেখে আড়াল থেকে প্রাজ্ঞ এক্ষুনি বেরিয়ে এলো বলে। তাসি গোমেজ, শান্তশিষ্ট পাহাড়ি মেয়ে। একটা ছোট্ট শপ চালাতো, তিব্বতি মোমো, থুকপা আর ম্যাগি। এটুকুই ছিল তার সম্ভার। উৎসবে অনুষ্ঠানে ফ্রাইড কিছু বানাতো। মানুষজনের ভিড় বাড়তো রাস্তায়, বিক্রি হয়ে যেত তাড়াতাড়ি। তাসির হাতে রান্নায় জাদু ছিল। কাজেই পাহাড়ে বেড়াতে আসা ভোজন রসিক পর্যটকরা ক্লান্ত চরণে তাসির থুকপা শপ ঢুকে পড়তেন। আর একবার খাওয়ার পর স্বাদের টানে ঘুরে ফিরে আসতেন। এমনই একদিনে ঘুরতে ঘুরতে ক্লান্ত অর্ণব ঢুকে পড়ে তাসির দোকানে। অথেন্টিক থুকপা আর মোমো খেয়ে বেজায় খুশি সে। দাম মিটিয়ে আবার আসার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেয়। ভাঙা ভাঙা কাজ চালানো গোছের বাংলায় কথা শেষ করে হাসে তাসি। অতিথি নারায়ণ শব্দগুচ্ছ না জানলেও সে নিজের দোকানে আসা অতিথিদের ভগবান তুল্যই জ্ঞান করে। পরের দিন সন্ধেবেলা অর্ণব আবারও আসে, কিন্তু এবার সে একা নয়, সঙ্গে তার এক বন্ধু। পরিচয় করিয়ে দেয় প্রাজ্ঞ। এবার থুকপা মোমোর সঙ্গে যোগ হয় সুপি ম্যাগি। ছেলেটার বন্ধুর যে তার খাবারের স্বাদ ভালো লেগেছে বুঝতে পারে সে। বিল মিটিয়ে দেওয়ার পর হাসি মুখে দুজনের দিকে তাকায়, এটাই শিষ্টাচার। অর্ণব বেরিয়ে গেলেও অন্য ছেলেটি সহজে বেরোয় না। তাসির দিকে সোজাসুজি তাকিয়ে বলে, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। নর্থ পয়েন্ট মাউন্টেন ভিউ চেনো? ওটা আমারই হোমস্টে। তোমার রান্নার হাত দুর্দান্ত, কাজ করবে আমার সঙ্গে? তাহলে মাউন্টেন ভিউর কিচেনটা তোমার দায়িত্বে ছেড়ে দেব। প্রথমটায় তাসি হতভম্ব হয়ে যায়। এই ছোট্ট পাহাড়ি জনপদে অনেকেই নর্থ পয়েন্ট মাউন্টেন ভিউ হোমস্টে চেনে। এই এলাকার একমাত্র লাক্সারিয়াস হোমস্টে। প্রতি ঘরে ভালো কোয়ালিটির আসবাবপত্র, স্পেসিয়াস রুম, আধুনিক বাথরুম, জানালা দিয়ে দুর্দান্ত ভিউ। সেখানকার মালিক তাকে ডেকে নিজের সঙ্গে কাজ করার কথা বলছে, কিন্তু অভিভূত ভাবটা বেশিক্ষণ থাকে না। সে স্বাধীন চেতা রমণী, স্বাধীনতাহীনতায় বাঁচতে পারবে না। সামান্য থেমে হেসে বলে সে, প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু এই ছোট্ট শপ আমার স্বাধীন থাকার আনন্দ, একে ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না, অনেক টাকা পেলেও না। সেদিন অর্ণব আর প্রাজ্ঞ ফিরে যায়, কিন্তু প্রাজ্ঞ হাল ছাড়ে না। এমন একজন কুক পেলে তার হোমস্টে রমরম করে চলবে। সপ্তাহে 2-3 দিন সে এখানে মোমো আর থুকপা খেতে হানা দেয়। রান্না ছেড়ে প্রেমে পড়ে রাঁধুনির। উপহার আর ভালোবাসার মোড়কে সাজিয়ে আস্তে ধীরে পাহাড়ি তরুণীর মন জয় করে নেয়। বিয়ের 2 দিন আগে অর্ণব আসে। কনের সাজে তাসিকে দেখে একগাল হেসে বলে, তাহলে তাসি, তোমার একলা পথ চলার প্রতিজ্ঞা ভাঙলো? এবার থেকে মাউন্টেন ভিউর কিচেনে হাজিরা দিলেই ভালো মন্দ খেতে পাবো। পাহাড়ি পাকদণ্ডি বেয়ে ওঠার কারণে আর ক্যালোরি খোয়াতে হবে না। তাসি নয়, মালকিন বলা অভ্যেস করো। ছদ্ম ধমক দেয় প্রাজ্ঞ। আজ থেকে মাউন্টেন ভিউ হোমস্টের মালকিন তাসি গোমেজ। কথাটা মনে রাখবে কিন্তু। আর তাসি, তোমাকেও বলি, এবার থেকে আর ভাঙা ভাঙা বাংলায় নয়, স্পষ্ট বাংলায় কথা বলবে। তোমার ভাষা শেখানোর দায়িত্ব আমার।
নতুন বউ তার্শি গোমেজ কয়েকদিনের মধ্যেই মাউন্টেন ভিউয়ের কিচেনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আধুনিক কিচেন, সব রকম ইকুইপমেন্টস সাজানো, দেখে খুশি হয় সে। এর আগে লাক্সারিয়াস হোমস্টেতে অতিথি হেসে থাকলেও অনেক সময় তারা ঘুরে বেরিয়ে ফেরার পথে বাইরে থেকে ডিনার সেরে আসতো। কিন্তু তার্শি রান্নাঘরের দায়িত্ব নেওয়ার পর থেকে ডিনারের অর্ডার বেড়ে গেছে। শুধু ডিনারই নয়, লোকজন দফায় দফায় স্ন্যাক্স অর্ডার করছে। প্রাজ্ঞ ভীষণ খুশি। এমন চলতে থাকলে তার হোমস্টের নাম গোটা কালিম্পং জুড়ে একদিন ছড়িয়ে পড়বে। থুকপা, মোমো, পকোড়া, কফি, চা সন্ধে থেকেই কিচেনে অর্ডার চলতে থাকে। রাতের জন্য লেমন চিকেন, চিকেন গার্লিক, প্রন নুডলস, তার্শি স্পেশাল মশলা ম্যাগি। অক্লান্ত পরিশ্রম করে চলে তার্শি। ক্লান্ত স্ত্রীর কপালের ঘাম মুছিয়ে দেয় প্রাজ্ঞ। সসের কৌটোগুলো এগিয়ে দেয়, চিলি অয়েল বানাতে সাহায্য করে। হোমস্টের আলো নিভিয়ে পাশে নিজেদের একতলা বাংলোয় যাওয়ার সময় অবধি রান্নাঘর পরিষ্কারে সাহায্য করে। তার্শির হাতখানা নিজের শক্ত হাতে ধরে বলে, তুমি আমার গৃহলক্ষ্মী, আমায় ছেড়ে যেও না কখনো। মনে মনে ভারী খুশি হয় তার্শি। সে ভাবেনি এত বড় হোমস্টের মালিক হয়েও প্রাজ্ঞ এত অমায়িক। তবে অর্ণব সেদিন ঠিকই বলেছিল। ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে অর্ণব পাহাড়ে চলে আসে। সহজ সরল তার্শি হাসি মুখে স্বামীর বন্ধুকে আপ্যায়ন করে। অনেক সময় সে হোমস্টেতে না থেকে প্রাজ্ঞদের একতলায় বাংলোয় থেকে যায়। দুই বন্ধুর পছন্দের খাবার সার্ভ করে ঘুমিয়ে পড়ে তার্শি। চলে রাতভর আড্ডা। কয়েক মাস পর থেকে প্রাজ্ঞর আচরণে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে তার্শি। হোমস্টের অতিথিরা যখন তখন কিচেনে ঢুকে পড়ে। নজর করে দেখে কুকিং স্টাইল, খাওয়ার বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। অনেকে স্রেফ গল্প করতে চায়, দেখে মালকিনের অতিথিদের দিকে নজর আছে কিনা। অনেকে আবার পছন্দের ফরমায়েশ দিতেও ফোন না করে সোজা চলে আসে কিচেনে। দিল্লির ছেলে অর্জুন প্রথমবার কফি, তারপর পকোড়া, শেষে আবার মোমো, সঙ্গে এক্সট্রা ঝাল ঝাল চিলি অয়েল আর গরমা গরম চিকেন স্যুপের অর্ডার দিতে কিচেনে আসে কয়েকবার। আর প্রতিবারই আগের চেয়ে একটু বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করে তার্শির সঙ্গে। কিন্তু তার্শি পাহাড়ি মেয়ে, সে নিজেকে সামলাতে জানে। মেকি হাসির মোড়কে নিজেকে ঢেকে নিয়ে অর্জুনকে বুঝিয়ে দেয় সে মোটেই এসব ব্যাপার প্রশ্রয় দেয় না। কিন্তু বিষয়টা কিছুতে মানতে পারছিল না প্রাজ্ঞ। প্রথম সেদিন বাংলোয় ফিরে প্রাজ্ঞর হাত ওঠে, হয়তো চলেই যেত। তার্শি কিন্তু পরক্ষণেই প্রাজ্ঞর ভেঙে পড়া দেখে নিজেকে সামলে নেয়। সে বুঝতে পারে নিজের একান্ত প্রিয় মানুষটির প্রতি অন্য কারোর খারাপ নজর সহ্য করতে পারেনি তার স্বামী। এরপর থেকে মুখে কিছু না বললেও প্রাজ্ঞর সন্দেহবাতিক ক্রমশ বাড়তে থাকে। অতিথিদের দিকে কড়া নজর রাখতে শুরু করে। তার্শির মতো সহজ সরল মেয়েও সেটা উপলব্ধি করতে পারে। ভয় হয় তার, প্রাজ্ঞর পাগলামির মাসুল দিতে না হয় হোমস্টের সুনামে আঘাত পড়ে। সে বোঝানোর চেষ্টা করে একবার, বারবার। প্রাজ্ঞ বোঝে সবই, কিন্তু মানতে পারে না। ভেতরে ভেতরে সে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়তে থাকে। সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা ভাবতে পারে না তার্শি। এত জটিলতা কোথায় তাদের মনে। সহজ সরল পাহাড়ি মেয়েটা দিশেহারা হয়ে যায়। সারাদিন একা হাতে হোমস্টের অতিথিদের চাহিদা মেটায়। সেই ফাঁকে চেষ্টা করে প্রাজ্ঞকে বোঝাতে, তাকে আগের মতো স্বাভাবিক করে তুলতে। এমন সময় পাহাড়ে ছুটি কাটাতে আসে অর্ণব। তার্শি যেন হাতে চাঁদ পায়। অর্ণবকে বলে প্রাজ্ঞকে একটু বোঝাতে। তার কথা না বুঝলেও এতদিনকার বন্ধুর কথা নিশ্চয়ই মানবে সে। অর্ণব হাসি মুখে তাকে আশ্বস্ত করে। কয়েকটা দিন প্রাজ্ঞ আবার আগের মতো হয়ে যায়। অর্ণব বন্ধু পত্নীর কাছ থেকে বিদায় নেয়। তার এক সপ্তাহ পরে ঘটে যায় ঘটনাটা। কিচেনের পিছন দরজার বাইরে পাওয়া যায় প্রাজ্ঞর দেহটা। বাংলোয় ঢুকে পুলিশ সুইসাইড নোট পায়। তাদের বেডরুমের বেডসাইড টেবিলে পেপারওয়েট চাপা দিয়ে রাখা ছিল সেটা। তাতে দায়ী করা ছিল তার্শিকে। অসম্ভব বৃষ্টি হয়েছিল সে রাতে। সেদিন রাত্রে মৃতদেহ আবিষ্কারের পরের দিন ভোরে এসে কিছুই পায়নি পুলিশের ফরেন্সিক টিম। এটাও বুঝতে পারেনি তারা বেডরুমে সুইসাইড নোট রেখে কেন কিচেনের পেছনের দরজায় এসে আত্মহত্যা করলো লোকটা। তবে কি সে নিজেকে শেষ করে দেওয়ার আগে শেষবারের মতো বউকে দেখতে এসেছিল? এমনটা কখনো যে ঘটতে পারে অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি তার্শি। মন থেকে প্রাজ্ঞকে ভালোবেসেছিল সে। কিন্তু দুঃখে নিমজ্জিত হওয়ার আগেই শুরু হলো পুলিশি জেরা। বাড়ির একমাত্র ছেলে ছিল প্রাজ্ঞ। বিয়ের আগেই তার মা বাবা দুজনেই ইহলোক ত্যাগ করেছিলেন। জগৎ সংসারে একা প্রাজ্ঞ বিয়ের পরপরই উইল করে সমস্ত সম্পত্তি তার অবর্তমানে স্ত্রীর অধিকারভুক্ত করে দিয়েছিল। তবে উইলে একটা শর্ত ছিল,
আর এখানেই ছকটা গণ্ডগোল। উইল লেখার সময় এই শর্তটা মানিক মিস্ত্রিকে ভাবিয়েছিল। প্রাজ্ঞর মৃত্যুর আগে তাসি জানতে পারেনি এই উইলের কথা। প্রাজ্ঞ কখনো আলাদা করে জানায়নি তাকে, হয়তো জানানোর প্রয়োজন বোধ করেনি। এত তাড়াতাড়ি পরপারে যেতে হবে সেই হিসেব কষেনি হয়তো। দিশেহারা তাসি যখন কোনো দিকে কুল কিনারা পাচ্ছে না, জেরা শেষে পুলিশের কথা মতো ট্যুরিস্টরাও ছেড়ে চলে গেছে তাদের সাধের হোমস্টেতে। একাকী ঘরবন্দি অবস্থায় থাকতে থাকতে দিনে দিনে ক্লান্ত হয়ে পড়ছে সে। সেরকমই একদিন নিজের জন্য চিকেন স্যুপ বানাতে গিয়ে মনে পড়ে লামার কথা। লামা পুলিশে আছে, তরুণ হলে যথেষ্ট দায়িত্ববান। যখন তাসি স্থূপ পা সব চালাতো, নিয়মিত সেখানে খেতে আসতো। এমনভাবে চলতে চলতে একসময় ভালো সম্পর্ক হয়ে যায় দুজনের মধ্যে। নিশ্চয়ই পারবে সে তাকে অন্ধকারে পথ দেখাতে। ফোন পেয়ে চলে আসে লামা। পুরো ঘটনা শুনে চিন্তায় ডুবে যায় সে। খানিক থেমে বলে, উইলের শর্তটা কি? মানিক মিস্ত্রি বলেছে, যদি সম্পত্তির প্রাপক অর্থাৎ আমি কোনোভাবে লোভের বশবর্তী হয়ে প্রাজ্ঞকে হত্যা করি বা কাউকে লাগিয়ে হত্যার করানোর চেষ্টা করি অথবা পরোক্ষে আত্মহত্যার প্ররোচনা দিই, তাহলে কোনো সম্পত্তি আমার নামে আসবে না, সবটাই চলে যাবে ফেয়ার লাইফ ট্রাস্টের আন্ডারে। ফেয়ার লাইফ ট্রাস্ট? কোনো আইডিয়া আছে এই সম্পর্কে? তোমার কর্তা কি এই সংস্থাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন? এর কর্মকর্তা কে? মাথা নেড়ে তাসি নিজের অক্ষমতা জারি করে। সে প্রাজ্ঞর দান ধ্যান অথবা অর্থনৈতিক বিষয় কিছুই জানে না। সে কেবল মাউন্টেন ভিউর কিচেনটুকুই যত্নে সামলাতো। অভাব তো ছিল না কোনো কিছুর। টাকা পয়সার খবরে তার কি কাজ? আবারও পুলিশের দল আসে হোমস্টেতে। সঙ্গে আসে মানিক মিস্ত্রি ও লামা। হেসে বলে লামা, তোমায় একটা গেম খেলতে হবে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। পরিকল্পনা আমার, তুমি রাজি থাকলে আমরা বিষয়টিকে নিয়ে এগোবো। পিছন ফিরে দেখার মতো কিছু খুঁজে পায়নি তাসি। যে মানুষটা ভালোবেসে নিজের স্বাধীনতা ছেড়ে এসেছে, আজ পরোক্ষভাবে তার আত্মহত্যার সঙ্গে জড়িয়ে গেছে তার নাম। ভাগ্যের এ কেমন পরিহাস! লামার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায় সে। হোমস্টে থেকে সুইচ হয়ে যায় এই রিমোট এরিয়ায়। বাটন মোবাইলটাও লামার সংগ্রহ থেকে দেওয়া। আজকের পাইন বনে যার সঙ্গে হাঁটতে হাঁটতে সে পরিকল্পনা সাজাচ্ছিল, সেও লামা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একপাশে দাঁড়িয়েছিল অর্ণব। বাইরে ট্যুরিস্টের ভিড়। দাকা গা নিয়ে দরাদরি চলছে। চেঁচামেচিতে কান পাতা দেয়। লোক আনতে আসবে বলেছিল, কিন্তু কোথায় লোক? কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে? তাসির ডাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে চলে তো এলো, কিন্তু ভেতরে ভেতরে প্রবল দোলাচল। কি ঘটেছিল সেই রাতে প্রাজ্ঞর সঙ্গে? যে কদিন ছিল সে বন্ধুর মুড বুঝে বোঝানোরই চেষ্টা করেছিল, কিন্তু তাও প্রাজ্ঞ কেন যে এমন ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসলো? আর তাসি, সে বেচারির দোষ কি? নাকি কোনো অনুঘটক ভেতরে ভেতরে ভাবাচ্ছে তাকে? এমন সময় একটা নেপালি টুপি পরা লোককে তার দিকে এগিয়ে আসতে দেখলো। আপাদ মস্তক নিরীক্ষণ করে বুঝি নিশ্চিন্ত হলো লোকটা। পকেট থেকে চিরকুট বের করে হাতের ইশারায় বুঝিয়ে দিল সে কানে শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। হাত বাড়িয়ে চিরকুটটা নিয়ে পড়ল সে। লেখা আছে, অভ্রং লিহ। ফিসফিসিয়ে লোকজন যেন শুনতে না পায় এমন ষড়যন্ত্রকারীর ভঙ্গিতে বলল অর্ণব। শ্বেত শুভ্র পবিত্রতায় মুগ্ধ করে রাখে চরাচর। ইশারা করলো লোকটা, আমার সঙ্গে আসুন। পুরনো জিপ, কিন্তু পাহাড়ি রাস্তায় চলার জন্য তাকে বেশ যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ড্রাইভারের সিটে বসে সিট বেল্ট বেঁধে নিল। দেখা দেখি অর্ণবও তাই করলো। চলতে লাগলো গাড়ি। আঁকা বাঁকা পাহাড়ি পথ। প্রায় 4.5 ঘন্টা। তার আগে ট্রেন জার্নি। পথের মাঝে খিদে পেয়ে গেছিল অর্ণবের। লোকটাকে বলা ইশারায় জানিয়েছে সে দাঁড়ানোর উপায় নেই। মালিকিনের নির্দেশ, তবে খাবার সঙ্গে আছে। সিটের সাইড থেকে বের করে দিয়েছে থার্মোস্টিল টিফিন বক্স। ভেতরে মোমো আর ঝাল ঝাল চাটনি, তাসির স্পেশালিটি। এত ঝামেলার মধ্যেও তাসি তার পছন্দের কথা মনে রেখেছে। প্রায় 4 ঘন্টা। চোখটা একটু লেগে গিয়েছিল অর্ণবের। চোখ খুলে চারপাশে নৈসর্গিক দৃশ্য দেখে সত্যি অবাক হয়ে গেল সে। মিথ্যে বলেনি তাসি, এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ভাগ্যিস এখনো ভ্রমণ পিপাসুদের পদধ্বনি পড়েনি। পড়লে হয়তো এমন নিস্তব্ধ পরিবেশে সুন্দরকে অনুভব করার উপায় থাকতো না।
স্বপ্নময় পরিবেশ থেকে বাস্তবে রুক্ষ মাটিতে আছড়ে পড়তে বেশি সময় লাগলো না অর্ণবের। গাড়ির শব্দ পেয়ে কাঠের দোতলা বাড়ি থেকে বেরিয়ে এসেছে তাসি, সঙ্গে প্রাজ্ঞর পার্সোনাল লয়ার মানিক মিস্ত্রি। এই ভদ্রলোককে এখানে দেখতে পাবে আশা করেনি অর্ণব। সে জানতো তাসি একলা আছে। চোখ সরু করে পরিস্থিতি নিরীক্ষণ করলো সে। তাকে ডেকে পাঠানো মানিক মিস্ত্রির উপস্থিতি একটা অশুভ সংকেত দিচ্ছিল তাকে। ফোনে যে বলেছিলে এখানে তুমি একলা আছো। ছিলাম, সংক্ষেপে উত্তর দেয় তাসি। মানিক মিস্ত্রি এলেন, বললেন একা আমি হলেই চলবে না, তোমাকেও দরকার। আমি? বা ভুরু ওপরে উঠল অর্ণবের। আমার এখানে কি কাজ? ফেয়ার লাইফ ট্রাস্টের অন্যতম কর্মকর্তা তুমি। প্রাজ্ঞর উইলে একটা শর্ত ছিল, কোনোভাবে যদি প্রাপক লোভের বশবর্তী হয়ে তাকে খুন করে বা আত্মহত্যায় প্ররোচনা দেয়, সেক্ষেত্রে সব সম্পত্তি ট্রাস্টের অধীনে চলে যাবে। এবার বুঝতে পারছো কেন তোমাকে এখানে ডেকে পাঠানো হয়েছে? আপনার মাথা খারাপ হয়ে গেছে। প্রাজ্ঞ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সম্পত্তির লোভে আমি কিনা তাকে খুন করব? তাছাড়া উইলে যে এমন আজব শর্ত আছে তা তো আমার কস্মিন কারেও জানা ছিল না। প্রাজ্ঞ যে তাসিকে তার সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে দেখিয়ে উইল করতে চলেছে সেটা তবে আপনার জানা ছিল? আমি বলেছিলাম তাসির নামে সব কিছু করে দিতে। কয়েকজন পুলিশের পোশাক পরা লোক যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ালো। বাকি কথা আমাদের সামনে বলবেন, কথাগুলো কিন্তু আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। জানানো কর্তব্য, তাই জানালাম। আপনি রাজি আছেন? হতাশা ভরা দৃষ্টিতে অর্ণব একবার চোখ তুলে তাসির দিকে তাকালো। কাঁধ শ্রাগ করে চুপচাপ বসে পড়ল কাঠের চেয়ারে। এখনো যেন সে বিশ্বাস করতে পারছে না প্রাজ্ঞ তার প্রিয় বন্ধুর খুনে তাসি তাকেই সন্দেহ করছে। এতখানি অবিশ্বাস বন্ধুত্বের মাঝে জন্মালো কবে? তাসি তো তাকে অনেকদিন ধরে দেখছে। প্রাজ্ঞর সঙ্গে তাসির আলাপের দূতও ছিল সে। সামনে রাখা চেয়ার টেনে বসলেন পুলিশ অফিসার। বাকি দুজন কনস্টেবল দাঁড়িয়ে রইল দরজার বাইরে। তাসি আর মিস্টার মিস্ত্রি খাটে বসলেন। সামান্য থেমে গম্ভীর স্বরে পুলিশ অফিসার বলে উঠলেন, কোনোভাবেই এটা অস্বীকার করার উপায় নেই যে যে কোনো উপায়ে প্রাজ্ঞ খুন হলে বা আত্মহত্যা করলে, আর তার দায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাসি ম্যাডামের ওপর এসে পড়লে সবচাইতে বেশি লাভবান আপনি হতেন। আর এই মুহূর্তে হয়েছেও সেটা। কিন্তু আমাদের সবচাইতে বেশি ভাবাচ্ছে যে প্রশ্নটা, কিভাবে? আপনি তো সেই সময় ওখানে হিপাতাল অঞ্চলে উপস্থিতি ছিলেন না। সেটাই তো বারবার বলতে চাইছি অফিসার। অর্ণবের চোখে আশার আলো জ্বলে ওঠে। যেখানে আমি নিজে উপস্থিতি ছিলাম না সেখানে কিভাবে আমি খুনটা? তাছাড়া ওখানকার স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করতে পারেন, প্রাজ্ঞ আমার খুব ভালো বন্ধু ছিল। কলেজ জীবন থেকে হোমস্টেতে আসছি আমি, তখন প্রাজ্ঞর বাবা সামলাতেন। একসঙ্গে বেড়ানো তো বটেই, অনেক সময় হোমস্টের বাজার, রান্নাবান্না, অফ সিজনে অফিস থেকে ছুটি নিয়ে এসে গেস্টদের পরিবেশন অবধি আমি করেছি। এমনকি তাসির সঙ্গে প্রাজ্ঞর আলাপের নেপথ্যেও আমি। কি তাসি, আমি কিছু ভুল বলছি? তাসি স্থূপা শপে আমাদের মধ্যে কে প্রথম গিয়েছিল? ঘাড় নাড়ে তাসি। আমিও তো তোমায় প্রাজ্ঞর ভালো বন্ধু বলেই জানতাম, কিন্তু এমনটা কেন করলে তুমি? আমার সংসার ভেঙে আদৌ কি শান্তি পেলে? আমি খুন করিনি তাসি, তুমি নিজেই বলো না, আমি কি কখনো প্রাজ্ঞকে খুন করতে পারি? অনুনয়ের গলায় বলে অর্ণব। খবরটা কানে শোনার পরেও আমি চেনাই জনপদে আসতে চাইনি, কারণ বন্ধুকে ওই অবস্থায় দেখতে পারবো না বলে, নিথর দেহের অভিব্যক্তি সহ্য করতে পারবো না বলে। আর তুমি কিনা আমাকে আজ খুনের অভিযোগে অভিযুক্ত করছো। যদি আমি এমন কিছু করেই থাকতাম তবে তোমায় সাহায্য করতে তৎকালে বেশি টাকা দিয়ে টিকিট কেটে ছুটে আসতাম কি? দৃষ্টি অবনত করে বসে থাকে তাসি, মুখে কিছু বলে না। প্রমাণ লোপাটেরও তাড়া থাকে মানুষের, সেজন্য হাসেন অফিসার। প্রমাণ লোপাট করতে চাইলে হোমস্টেতে যেতাম, তাসির ডাকে এই অচেনা জায়গায় ছুটে আসবো কেন? নিজেকে বন্ধু পত্নীর কাছে লয়াল প্রমাণ করার জন্য? তাসি ম্যাডাম না জানলেও পুলিশকে কর্তব্যের খাতিরে অনেক কিছু জানতে হয়। খুনের পরদিন সকাল 6:30টায় আপনার ফোনের লোকেশন কিন্তু শিলিগুড়ি দেখাচ্ছিল। কেন জানতে পারি? ওই বৃষ্টি ঝরা সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন? আর অত সকালে শিলিগুড়িতে কি করছিলেন? বাই রোড শহর ছাড়ার তোড়জোড়, যে গাড়ি ভাড়া নিয়েছিলেন তার ডিটেলস কিন্তু এখন আমাদের কাছে। তাছাড়া আপনি যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বিশেষ অনুরোধ করে দোকান থেকে নুডলস কিনিয়ে গাড়িতে বসে খেয়েছেন, সেই খবরও আমরা সংগ্রহ করেছি। আমি? ঈষৎ তুতলে ওঠে সে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের কোনো রকম ভুল হচ্ছে না স্যার। বাকি সব কিছু মিথ্যে বললেও ছবি অন্তত মিথ্যে বলে না। এটা কে? নিজেকে চিনতে পারছেন নিশ্চয়ই। হিপাতাল।
গ্রামের এই বৌদ্ধ মঠে কিভাবে পৌঁছলেন? আপনি যদি নিজ মুখে সত্যিটা স্বীকার করেন আমাদের খাটনিটা একটু কমে আর কি, নইলে আবার থার্ড ডিগ্রি। বুঝতেই পারছেন জিনিসটা খুব একটা সুখকর নয়। বলার জন্য মুখ খুলতেই সাবধানবাণী মনে পড়ে গেল অর্ণবের। বয়স্ক ভদ্রলোক বারবার বলেছিলেন এ কথা সে যেন কাউকে না বলে। তাকে ফাঁসানোর পরিকল্পনা চলছে, যেন আর কোনোদিন সেই পাহাড়ি অঞ্চলে না আসে। প্রাজ্ঞর সন্দেহই ঠিক। তাসির নাকি অন্য একজনের পাহাড়ি পুরুষের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তারা দুজনে মিলে প্রাজ্ঞকে শেষ করে দিতে চায়। চায় টাকা আর সম্পত্তির অধিকার। অবাক অর্ণব জিজ্ঞেস করেছিল, আপনি কিভাবে জানলেন? হেসেছিলেন ভদ্রলোক। মুখে রাখিবুকি দেখছো তো? এ জিনিস অভিজ্ঞতা থেকে জন্মায়। এই ছোট অঞ্চলে চাইলেও অনেক কিছু লুকানো যায় না। তোমরা শহুরে মানুষ কতই বা বোঝো। আমার বোনের ছেলেই তাসির প্রাণের মানুষ। তোমায় দেখেছি অনেকবার মাউন্টেন ভিউয়ের মালিকের সঙ্গে, তাই সাবধান করে দিলাম। ফোনে সব কথা বলা নিরাপদ ছিল না। নিজেকে বাঁচাতে চাইলে ভুলেও কোনোদিন এখানে আর পা দিও না। কে সেই বৃদ্ধ? কি তার পরিচয়? তার কথা আপনি শুনলেন কেন? আর যদি এমনটা উনি বলেও থাকেন, পুলিশ স্টেশনে ইনফর্ম করে আমাদের সাহায্য চাইলেন না কেন? তাহলে হয়তো আপনার বন্ধু প্রাণে বেঁচে যেত। তাসি তার সহজ সরল চোখ তুলে একবার পুলিশ অফিসার, একবার অর্ণবের দিকে তাকালো। সে যেন বুঝতে পারছে না কি হতে চলেছে তার সঙ্গে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সবার আগে খবরটা প্রাজ্ঞকে জানানো দরকার, যাতে ও নিজেকে রক্ষা করতে পারে। সামান্য থামলো সে। বৃদ্ধের পরিচয় তো জানি না, তবে উনি আমাকে ফোন মারফত গ্রামের ওই বৌদ্ধ মঠের সামনে আসতে বলেছিলেন। বুঝলাম, আপনি বরাবর বন্ধুর হোমস্টেতে ওঠেন, এবারে উঠলেন না কেন? বৃদ্ধ কি আপনাকে এটাও করতে বারণ করেছিলেন? করেছিলেন, কিন্তু আমি শুনিনি। আসলে আগেরবার প্রাজ্ঞর সঙ্গে আমার একটা বিষয় নিয়ে ঝামেলা হয়, সেজন্য আমি ছুটি শেষ হওয়ার আগেই শহরে ফিরি। বলেছিল সে চায় না আমি আর কখনো এই পাহাড়ি জনপদে আসি। আমি নাকি তার সুখের সংসারে ভাঙন ধরাচ্ছি। তার মানে ঝগড়ার নেপথ্যে তাসি ম্যাডাম ছিলেন? অর্ণব মাথা নিচু করলো। মৌনং সম্মতি লক্ষণম বলে ধরে নিলাম। তাও আপনি এলেন, দায়িত্ব নিয়ে বন্ধুকে খুন করলেন, ছবিতে বৌদ্ধ মঠের সামনে আপনাকে, কিন্তু একাই দেখা যাচ্ছে। কোনো বৃদ্ধের অস্তিত্ব নেই কোনোখানে। ছবি কখনো শেষ কথা বলে না। স্বীকার করছি সেদিন এখানে আমি উপস্থিত ছিলাম। নিজের ফোন থেকে প্রাজ্ঞকে ফোনও করেছিলাম, কিন্তু সে ফোন ধরেনি। বেশ কয়েকবার চেষ্টা করার পর ভয়ে ভাবনায় ওই দুর্যোগের রাত্রেও বৃষ্টি মাথায় নিয়ে ওর বাংলোয় যাই। গিয়ে দেখি পুরো বাংলোই খালি। সদর খোলা, বেডরুম, ড্রয়িং রুম সব খোলা, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। আমি ভাবি স্বামী স্ত্রী দুজনেই হয়তো হোমস্টেতে গেছে, কিন্তু এভাবে সব কিছু খোলা রাখলো কেন? হঠাৎ পাওয়ার কাট হওয়ায় চারপাশে অন্ধকার নেমে আসে। আমি ঘাবড়ে যাই। কয়েক মুহূর্ত কিং কর্তব্য বিমূঢ় ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে ফিরে আসি। তার কিছুক্ষণ পরেই মোবাইলে তাসির ফোন আসে। তার মানে তখনও আপনার ফোনে নেটওয়ার্ক ছিল? তাসির দিকে তাকান পুলিশ অফিসার। আপনি ওকে ফোন করেছিলেন? নিঃশব্দে ঘাড় নাড়ে তাসি। প্রাজ্ঞর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কেবল ওর নম্বরটাই জানা ছিল আমার। ওই ঘন অন্ধকারে গহীন পাহাড়ের বুকে, যেখানে এক হাত দূরের কিছু সহজে দেখতে পাওয়া সম্ভব নয়, সেখানে ঝড়জলের রাতে আপনি কিচেনের পেছনের দরজা খুললেনই বা কেন? আর বাইরে গেলেনই বা কেন? ইচ্ছে করে যেতে চাইনি। আলো নিভে যাওয়ার পর মোমবাতির আলোয় কোনো রকমে রান্নার কাজ সারছিলাম। বেশ কয়েকজন অতিথি ছিল, তাদের রাতের খাবার তো দিতে হবে। হঠাৎই ঝুপ করে একটা শব্দ হয়। বৃষ্টির ঝমঝম শব্দ ছাপিয়েও সেই আওয়াজ আমার কানে আসে। ভেবেছিলাম হয়তো পিছনের রাস্তা দিয়ে আসতে গিয়ে কোনো বোর্ডার বিপদে পড়েছে। মোবাইলে টর্চ জ্বালিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দেখি উপুর হয়ে পড়ে রয়েছে প্রাজ্ঞ। প্রবল ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করি। বোর্ডাররা এসে পড়েন। একজন ডক্টর ছিলেন সেদিন, তিনি বলেন হি ইজ নো মোর। মাথাটা ঘুরে ওঠে। ঘাবড়ে গিয়ে ফোন করি অর্ণবকে। তারপর আমার আর কিছু মনে নেই। সম্ভবত হোমস্টেরই একজন বোর্ডার পুলিশে খবর দেয়। বসন্ত চৌধুরী, সংক্ষেপে বলেন অফিসার। অত রাতে যেখানে পুলিশের গাড়ি পর্যন্ত আসতে পারছে না, সেখানে আপনি ওই বিপদসংকুল পাহাড়ি পথে ফেরার জন্য রওনা দিলেন কিভাবে? আপনার ভয় করলো না? ড্রাইভার রাজি হলো? পেয়েছিলাম। ফোনটা পাওয়ার পর মুহূর্তে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। নিশ্চিতভাবে জানতাম একবার প্রাজ্ঞর মোবাইলটা হাতে পেলে পুলিশ আমাকেই সন্দেহ করবে। যেহেতু শেষ কল আমিই করেছি, তার উপর যদি জানতে পারে আমি আশেপাশেই আছি, তাহলে জেলের হাত থেকে
কেউ বাঁচাতে পারবে না, সেই জন্য ফোনটা খাদে ছুঁড়ে ফেলে দিয়ে কলকাতা ফিরে রিপোর্ট লেখালেন আপনার ফোন চুরি গেছে বাড়ি থেকেই। দুদিন নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন বলে ফোন বন্ধ রেখেছিলেন, আবার নিজেকে আপডেট করতে গিয়ে দেখছেন ফোন মিসিং। ঠিক বললাম তো মশাই? পুলিশে জেরায় যখন জিজ্ঞেস করা হয় নতুন মোবাইল কেনার কারণ, এমনটাই আপনি জানিয়েছিলেন না? ভেবেছিলেন আপনি তো আগেই হারানো প্রাপ্তি রিপোর্ট করে দিয়েছেন। এবার আপনার ফোন নিয়ে প্রিয় বন্ধুকে কে ফোন করলো কে তা জানে। বৃষ্টিতে পায়ের ছাপও মুছে গেছে, শুধু ছবিটা যদি না থাকতো। জানি আমার তখনই নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে সত্যটা কবুল করা উচিত ছিল, কিন্তু ওই যে মন, ভাবলাম মরে যাব তাও ভালো, কিন্তু কোনোভাবেই পুলিশের হাতে ধরা দেব না। সেজন্যই দ্বিগুণ টাকা কবুল করে সমতলে ফিরে আসি। আপনার গাড়ির ড্রাইভারও কিন্তু সে কথা স্বীকার করেছে। কিন্তু আসল সমস্যাটা কোথায় ছিল জানেন? প্রাজ্ঞ স্যারের মোবাইলটা স্পট থেকে মিসিং। ওই মোবাইল কোনোভাবে পুলিশের হাতে লাগলে আপনাকে ফোন মারফত অত সামান্য জেরা করে ছেড়ে দেওয়া হতো না, কিংবা এতদিন বাদে তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হতো না। অনেক আগেই আপনি আমাদের রাডারের আয়তায় এসে যেতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বন্ধুর মৃত্যুতে সবচাইতে বেশি লাভবান আপনি হচ্ছেন। কাজে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, বাকি কথা হবে পুলিশ স্টেশনে। দেশে কি আইন কানুন উঠে গেছে বললেন, আর অমনি গ্রেপ্তার করে ফেললেন। নিজের উকিলের সঙ্গে কথা বলার আগে আর কোনো রকম কথা বলবো না। আপনার থিওরিতে যথেষ্ট লুপহোল আছে। কোন অভিযোগে আমায় গ্রেপ্তার করছেন? অভিযোগের সংখ্যা তো কম নয় আপনার বিরুদ্ধে। আত্মহত্যার রাতে হিপাতালে থাকা, বাংলোর বেডরুমে যাওয়া, বন্ধুর সঙ্গে বসে ড্রিঙ্ক করা। কি বলছেন কি আপনি? আমি কখন? বলতে বলতে মনে পড়ে গেল টেবিলের দুটো গ্লাসে তলানি পড়ে রয়েছে দেখে একটা সে হাত দিয়ে ধরেছিল তরল ভর্তি বোতলটাও। প্লেটে রাখা ভাজাভুজিগুলো টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ড্রিঙ্ক না করলে আপনার হাতের ছাপ গ্লাসে বোতলে এলো কিভাবে? কঠিন গলায় বললেন অফিসার। বন্ধুকে মারার জন্য গ্লাসে কি ওষুধ মিশিয়েছিলেন? আপনারা কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সহ্য করা অভ্যেস করুন মিস্টার অর্ণব বাগচি। কে বলতে পারে আপনি কিচেনের পেছনের দরজা অবধি বন্ধুকে এগিয়ে দিতে যাননি, সঙ্গে থেকেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। সময় সুযোগ বুঝে পিঠ টান দিতে কতক্ষণ। হোমস্টের আনাজ কানাজ ভালোই চেনেন তিনি। হয়তো আগের ড্রাইভারকে ডাবল টাকা কবুল করে রেখেছিলেন। তাসির ফোনপে নিশ্চিত হয়ে ঝড় জলের তোয়াক্কা না করে বেরিয়ে পড়েছেন। ট্রেন বা ফ্লাইটের মতো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার না করে বাই রোড পালানো কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। ভবিষ্যতে নিশ্চয়ই লয়ারের সাহায্য পাবেন। আপাতত আমাদের সঙ্গে চলুন। ভালো একজন বন্ধু হওয়াই আজ তবে আমার অপরাধ। শুধু আমি একা নই, প্রাজ্ঞর সঙ্গে আরেকজন ব্যক্তিরও ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল। এই পাহাড়েরই ছেলে সে। প্রাজ্ঞর কাজে নাকি আসতো মাঝে মধ্যেই। শেষবার যখন এসেছিলাম প্রাজ্ঞ বলেছিল কথায় কথায়, বলেছিল সে না থাকলে সত্যটা কখনো জানতে পারতো না। কিসের সত্য খুলে বলেনি, আর ওর রুক্ষ ব্যবহার দেখে জিজ্ঞেস করার সাহস হয়নি। মুহূর্তের জন্য তাসির চোখ দুটো জ্বলে ওঠে। পুলিশের গাড়ি অর্ণবকে নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ বাদে স্থানীয় সাংবাদিকদের ডেকে প্রেস কনফারেন্স করে পুলিশ আধিকারিক জানিয়ে দেন পথে আসতে আসতে অর্ণব নিজের দোষ স্বীকার করেছে। সে এখন হাজতে। এই কেসে শেষ পর্যন্ত কতদিনের জন্য কোর্ট জেল হেফাজতে দেয় সেটাই দেখার। আবার দক্ষ হাতে ব্যবসা সামলাতে শুরু করেছে তাসি। কেটে গেছে মাসখানেক। বাধা কেটে যাওয়ায় হোমস্টেতে পর্যটকরা আসতে শুরু করেছেন। এরই মাঝে খবর পেয়েছে সে অর্ণবকে কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উত্তেজনা থিতিয়ে পাহাড়ে পুরনো শান্তি ফিরে এসেছে। এমন সময় একদিন হোমস্টের দরজায় এসে দাঁড়ালো লামা। শেষ পর্যন্ত তোমার স্বামীর পরোক্ষ হত্যাকারী তার উপযুক্ত শাস্তি পেয়েছে। ছোট্ট একটা ট্রিট তো আমারও প্রাপ্য। কি খাবে বলো? আন্তরিক ভঙ্গিতে হাসে তাসি। তোমার হাতের মোমো আমার বিশেষ পছন্দের, সঙ্গে চিকেন স্যুপ আর চিলি অয়েল। খাওয়াবো তবে। আগত অতিথিদের জন্য প্রস্তুতি ছিল বোধহয় সব। একটা ডেকোরেটিভ প্ল্যাটারে মোমো, চিলি অয়েল আর বলে চিকেন স্যুপ সাজিয়ে দিল সে। এই চিলি অয়েলটা তার ইনোভেশন, ভীষণ ভালো যায় মোমোর সঙ্গে। ঝাল আর উষ্ণতার কম্বিনেশন সবসময় হিট। আরাম করে গরম স্যুপে চুমুক দেয় লামা। একটা কথা বলবো তোমায়, অনেকদিন থেকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু যদি তুমি কিছু মনে করো তাই বলতে পারিনি। একলা ঘরে ঈষৎ প্রগলভ হয়ে ওঠে দাসী। দিনের পর দিন একা থাকতে আর ভালো লাগে না। কতদিন হয়ে গেল একাকী আমি, কেউ কোথাও নেই। হাতে অনেক টাকা পয়সা আজ, কিন্তু টাকা পয়সায় কি সব? টাকা দিয়ে কি একাকিত্ব ঘোচে? রাতের বেলা বাংলোয় একাকী, কি যে ভয় করে, কিন্তু করব কি? এই জনপদে কে পাশে আছে আমার?
তুমি চাইলে যে কেউ তোমাকে আগলে রাখবে। আবেগে ভাসলেও পুলিশি সতর্কতার সঙ্গে বলে লামা, তুমি সুন্দরী, তন্নি, আকর্ষণীয়া, কিন্তু তোমার পাশের পুরুষটিকেও যে সমান আকর্ষণীয় হতে হবে, নইলে পছন্দ হবে কেন? আমার আবার পছন্দ কি যে বলো তুমি? তাসির চোখে জল আসে। যে মানুষটা একদিন নিজের সর্বস্ব দিয়ে আমায় ভালোবেসেছিল, সেই যখন আর রইল না, সেদিন থেকে আমি এসবের অধিকার হারিয়েছি। আজকাল কি মনে হয় জানো, আমি অপয়া, তাই বুঝি জীবনটা এমন এলোমেলো হয়ে গেল? কেউ কি আর কখনো ভালোবাসবে আমায়, রাখবে খেয়াল, যত্ন করবে প্রাজ্ঞর মতো? মাঝে মধ্যে মনে হয় যদি আমিও প্রাজ্ঞর মতো মরে বাঁচতে পারতাম। খাওয়া ফেলে উঠে আসে লামা। তাসির মুখে মরণের কথা শুনে হঠাৎ যেন তার সব কিছু গোলমাল হয়ে যায়। রঞ্জক রঞ্জিত নরম ঠোঁটে হাত ছোঁয়ায় সে। এই মুখে মরার কথা কখনো বলবে না তুমি। চাইলে আমি তোমার পাশে থাকতে পারি আজীবন। না হয় আমরা দুজন মিলেই হোমস্টের দেখভাল করব, তোমার আর একাকী বোধ হবে না। তোমার জন্য চাকরিও আমি ছেড়ে দিতে পারি। কথা দিচ্ছি সবসময় পাশে পাশে থাকবো, কখনো একলা বোধ করতেই দেব না। যেভাবে অদৃশ্য ছায়ার মতো প্রাজ্ঞর পাশে থেকে একসময় ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। ধাক্কা দিয়ে তাসিকে সরিয়ে দেয় লামা। কি উল্টো পাল্টা বকছো তখন থেকে? তোমার কি মাথা খারাপ হলো? আগে কখনো প্রাজ্ঞকে দেখিনি, তাহলে চেনার কথা আসছে কোত্থেকে? বিপদে পড়ে তুমি ডেকে পাঠিয়েছিলে, তাই তোমাকে বাঁচাতে তদন্তে অংশগ্রহণ করেছিলাম। তোমার জন্য কষ্ট পেয়েছি বলেই আমি নিজ দায়িত্বে। আর তুমি কি না আজ আমাকে তোমার স্বামীর পরোক্ষ খুনি ভেবে বসলে? খুনের দায়ে আমাকে অভিযুক্ত করলে। ছি তাসি, আমি তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, পরোক্ষ নয় প্রত্যক্ষ। ইন্সপেক্টর জয় বর্মন খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে আসেন, সঙ্গে অর্ণব। আত্মহত্যার গল্পটা ভালোই সাজিয়েছিলেন, কিন্তু শেষ পর্বে এসে ফেঁসে গেল। এই যা দুঃখ। মানে কি বলতে চাইছেন কি আপনি? প্রায় গর্জে ওঠে লামা। এ আমার এলাকা, এখানে প্রবেশের অনুমতি কে দিল আপনাকে? এই অর্ণব তো খুনের আসামি। মানসিকভাবে অস্থির করে প্রাজ্ঞকে আত্মহত্যার পথে এগিয়ে দিয়েছে। আজ এভাবে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যে। আপনি যে ব্যাপারটা চেপে গিয়েছিলেন সেটা সবার সামনে বলি তাহলে। নিজের কারটা বাড়িয়ে ধরে সে। ব্র্যাকেটে ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফ লালবাজার দেখেই কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়ে লামা। কি ভেবেছিলেন সব কিছু মিটে গেলেই তাসিককে কৃতজ্ঞতার নাগপাশে বন্দি করে প্রাজ্ঞর সব সম্পত্তি হাতাবেন? এতই কি সোজা লামাজি? নিজে একজন পুলিশ হয়ে পুলিশকে এতটা বোকা ঠাউরে বসলেন? নাকি ভেবেছিলেন উর্দির জোরে সব কিছু সামলে নেবেন? মানে তাসি যেন চমকে ওঠে। লামাই তবে মেরেছে প্রাজ্ঞকে? একদম ম্যাডাম, আপনার স্বামী আত্মহত্যা করেননি, ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে। মদের গ্লাসে ওষুধ মিশিয়ে লামা কোনোভাবে জেনেছিল ওই বিশেষ ওষুধ মদের মাধ্যমে স্টমাকে প্রবেশ করলে ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে যায়, স্নায়ুতন্ত্রকে বিকল হয়, হৃদয় তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাওয়া অবধি রোগী সার্ভাইভ করার সুযোগই পায় না। হার্টের রোগীর জন্য এই ওষুধ বিষের সমান। প্রাজ্ঞর যে হৃদয়জনিত সমস্যা আছে লামা তা জানতেন। তাসি কিছু বলার আগেই পিঞ্জরাবদ্ধ পক্ষীর ন্যায় গর্জন করে উঠল লামা। যা মুখে বললেন এক্ষুনি সেটা প্রমাণ করতে পারবেন? চালাকি করে একজন রাজকর্মচারীকে ডিফেম করার চেষ্টা করছেন? আমি কিন্তু আপনাকে সহজে ছাড়বো না, আপনার ওপর মানহানির কেস করব। জেল থেকে ছাড়া পেলে অবশ্যই করবেন, আপত্তি করব না, হাসেন জয় বর্মন। মেডিসিন শপের যে বাচ্চা ছেলেটি আপনার কাছে বিশেষ ওষুধ পৌঁছে দিয়েছিল, সে নিজে মুখে সব কথা স্বীকার করেছে। ওষুধের দোকানের মালিকও, যাকে আপনি লাইসেন্স ক্যান্সেল করার ভয় দেখিয়েছিলেন। উর্দির জোরে ভয় দেখানো কিন্তু ক্রিমিনাল অফেন্স। ভ্যালিড প্রেসক্রিপশন ছাড়া জীবনদায়ী ওষুধ কেনা, তাকে অন্যের মৃত্যুর কাজে লাগানোর শাস্তি কি আপনি নিশ্চয়ই জানেন? আইন রক্ষক হয়ে আইনের অপব্যবহার করতে আপনার লজ্জা করল না? একজন সামান্য ওষুধ বিক্রেতার সাক্ষী আমায় জেলে ঢোকাবেন? চ্যালেঞ্জ সহকারে বলছি, ডাহা মিথ্যে কথা বলছে। এমন কিছুই আমি করিনি। ওষুধ খাওয়ালাম কখন আর কিভাবে? আমি তো বাংলোয় আসিনি। খাইয়েছেন তো বটেই, ড্রিঙ্কসের সঙ্গে মিশিয়ে। যে দুটো গ্লাস পাওয়া গিয়েছিল প্রাজ্ঞর ঘরে, সেই গ্লাসের একটিতেই। সে কারণে বোতলে খানিক মদ থাকলেও গ্লাসে কোনো রকম তলানির অস্তিত্ব ছিল না। যত্ন সহকারে দুটো গ্লাসে ধুয়ে মুছে পরিষ্কার করা ছিল। এই ওষুধের ট্রেস সহজে পাকস্থলী থেকে সহজে পাওয়া না গেলেও গ্লাসের তলানিতে অবশ্যই পাওয়া যেত। দ্রুত পোস্টমর্টেম রিপোর্ট সাবমিট করে বডি তাসির হাতে তুলে দেওয়া হয়। আপনি জানতেন আত্মহত্যার কেসে এখানকার পুলিশ ভিসেরা করার কথা ভাববে না, ফলে রক্তের মধ্যে নিষিদ্ধ ড্রাগসের অতিরিক্ত উপস্থিতি কারোর চোখে পড়বে না। শুধু তাই নয়, আপনি এটাও জানতেন জেরায় জেরবার হয়ে তাসি আপনাকে ফোন করবে, আর আপনি সহজেই ঘটনায় নাক গলানোর সুযোগ পেয়ে যাবেন।
আপনি বোধহয় ভুলে যাচ্ছেন অফিসার, বোতল গ্লাসে অর্ণবের হাতের ছাপ পাওয়া গেছে, আমার নয়। আপনি নিজের মন গড়া গল্পে আমায় ভিলেন সাজাতে পারেন না। হাসলেন মিস্টার বর্মন। সেটাই কি স্বাভাবিক নয়? উনি এসেছিলেন বন্ধু কৃত্য করতে। মোবাইলের আলোয় দুটো পরিষ্কার গ্লাস দেখে অবাক হয়ে হাতে তুলে নেন। উনি তো আর জানতেন না আপনি ওকে ফাঁসানোর জন্য আগেভাগেই সব প্ল্যান পরিকল্পনা করে গেছেন। কিন্তু আপনার দুর্ভাগ্য, ভুলে গিয়েছিলেন ধর্মের কল বাতাসে নড়ে। আপনি এত কিছু করলেন কিন্তু আসল জিনিসটাই লক্ষ্য করতে ভুলে গেলেন। একেই বুঝি বলে নিজের জালে নিজে ফাঁসা। লামার মুখে ভাঙচুর, কিন্তু সে কেবল এক মুহূর্তের জন্য। একবার মনে হলো ইন্সপেক্টর জয় বর্মনকে তিনি অবিশ্বাস করছেন, পরক্ষণে লালবাজারের দুধে গোয়েন্দা অফিসার তার পিছনে পড়েছে। এই ভাবনা মনকে বিচলিত করে তুলছে। এই সময় উপযুক্ত কফিনে শেষ পেরেক ঠোকার জন্য বোঝেন জয় বর্মন। সব তো দিব্যি সাবসুত্র করলেন আপনি, কিন্তু সাধ্যের ক্যামেরাখানায় ইগনোর করে গেলেন। মনে পড়ে আপনি একবার প্রাজ্ঞের বিশ্বাস অর্জন করতে পরামর্শ দিয়েছিলেন, যদি বউয়ের পরকীয়া ধরতে চাও তবে বেডরুমে হিডেন ক্যামেরার ব্যবস্থা করো। হিডেন ক্যামেরা? অস্ফুটে বলেন লামা। প্রাজ্ঞ তো কখনো এই ব্যাপারে আমায় কিছু জানায়নি। এই সেই কপি। একটা পেন ড্রাইভ হাতে নেন জয় বর্মন। কেড়ে নিয়ে কোনো লাভ হবে না, কপি আছে পুলিশের কাছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রাজ্ঞর অনমনস্কতার সুযোগ নিয়ে আপনি তার ড্রিঙ্কসে ওষুধ মেশাচ্ছেন। একসঙ্গে বসে দুজনে মদ্যপান করছেন। মাঝে মধ্যে ভদ্রলোক মাথা নাড়ছেন, কিন্তু আপনি ছোড়নে বালা নেহি ক্রমাগত ওস্কাচ্ছেন যাতে তিনি দ্রুত কিচেনের পিছন দিকে যান এবং নিজের চোখে দেখেন প্রিয় বন্ধু ও নিজ পত্নীর কীর্তিকলাপ। অর্ণব যে প্রাজ্ঞকে না বলে এই শৈল শহরে এসেছে সে খবর আপনি কানে পৌঁছে দিয়েছিলেন, ছবিও দেখিয়েছিলেন। সেই ছবির কপি দেখিয়েই অর্ণবকে গ্রেফতার করেন। আসলে ছবিটাও যে আড়াল থেকে আপনারই তোলা। এইটা আপনার এগেইনস্ট কোর্টে পেশ করব, দেখি কিভাবে আপনি রেহাই পান। এটা অস্বীকার করব না। তাশিকে আমার ভালো লাগতো, কিন্তু আমি কখনোই প্রাজ্ঞকে খুন করিনি। আপনি কখনোই এটা প্রমাণ করতে পারবেন না। তাই নাকি? হাসেন জয়। প্রাজ্ঞর অন্যতম ঘনিষ্ঠ গোপন বন্ধুটি যে আপনি সেটা কিন্তু আমরা জানি। ছক কষে প্রাজ্ঞর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুললেন। প্রথম দিকে সে ভেবেছিল একজন পুলিশ অফিসার সমাজের দণ্ডমুণ্ডের কর্তা হাতে থাকা ভালো, কিন্তু আস্তে ধীরে বন্ধুত্ব গাঢ় হতে আপনার সঙ্গে সেও অনেক কিছু শেয়ার করতে শুরু করলো। ধীরে ধীরে তার দুর্বলতাগুলো জানলেন। শুরু হলো পরিকল্পনা। হঠাৎ একদিন গল্প করার সময় শ্বাসকষ্ট শুরু হলে হার্টের অসুখের কথাটা জেনে ফেলেন। আপনি দেখলেন সোনায় সোহাগা। শুরু করলেন এক বন্ধুকে আরেক বন্ধুর বিরুদ্ধে উস্কাতে। হাস্যমুখী সহজ সরল তাশিকে জড়িয়ে দিলেন অর্ণবের সঙ্গে। স্বভাব দুর্বল প্রাজ্ঞ নিজের মনকে সামলাতে পারল না। একে অসুস্থ সে, তাই ঘরে সুন্দরী বউ। মনের মধ্যে উথাল পাথাল। সন্দেহ করে বসলো নিজের প্রিয় বন্ধুকে। কি জানেন, সন্দেহের স্বভাবই এই, আস্তে আস্তে মনকে বিপজ্জনক বাঁকে দাঁড় করিয়ে দেয়। আমি কখনো জানতে পারিনি প্রাজ্ঞর হার্টের সমস্যা ছিল। শ্বাসকষ্ট হতো মাঝে মধ্যে, বলতো ডাস্ট অ্যালার্জি। জানায়নি আপনাকে, যদি ছেড়ে চলে যান। ছুটি কাটাতে এসে তাসির দুঃখ চোখে দেখল অর্ণব। ভালোবেসে বোঝাতে গেল, কিন্তু তার ফল হলো উল্টো। অভিমান নিয়ে শহরে ফিরল সে, কিন্তু মন বসল কই। এভাবেই পরিকল্পনার প্রথম ধাপ সমাপ্ত হলো। বেশি অপেক্ষা ধাতে নিয়ে আপনার বন্ধুর বিপদ বুঝিয়ে গলা ভারিয়ে তাকে ডেকে আনলেন। মেকআপ করে বৃদ্ধ সেজে অভিজ্ঞতা দোহাই দিয়ে বেশ বুঝিয়ে দিলেন জেনে বুঝে তাসি প্রাজ্ঞকে ঠকাচ্ছে। প্রিয় বন্ধুর বিপদ জেনে চঞ্চল হয়ে উঠল অর্ণব। ব্যাস আর কি, ফোনে কোনোভাবেই পাবে না জানাই ছিল। ততক্ষণে অন্তরের বিষ প্রাজ্ঞর কোমল মগজেও আচ্ছন্ন করেছে। যেভাবেই হোক অর্ণব নিজের বন্ধুকৃত্য করবেই, আপনার তা জানা ছিল। আর এই পাহাড়ি অঞ্চলে একটু ঝড় বৃষ্টি হলে কারেন্ট যায়, সেটাও আপনার জানা। মাতাল প্রাজ্ঞ টলতে টলতে ততক্ষণে কিচেনের পেছনে যাওয়ার জন্য রওনা দিয়েছে। ওষুধ তার কাজ শুরু করেছে। খালি বাংলো, বেডরুমে দুটো সিঙ্গেল সোফা, সেন্টার টেবিলে গ্লাস বোতল। যা ভেবেছিলেন তাই হলো। কৌতূহলী অর্ণব বোতল গ্লাসে হাত দিয়ে হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো। ভাগ্যিস বালিশে হাত দেয়নি। বালিশের তলায় রাখা সুইসাইড নোটটা আগেভাগে চোখ পড়লে আপনার কপালে দুঃখ ছিল, কিন্তু একটা জায়গাতেই আমার খটকা। বন্ধুকে বাঁচাতে এসে অর্ণব হোমস্টেতে গেল না কেন? আমি তাশি আর বাকি গেস্টদের সামনে বেইজ্জত হতে চাইনি। নরম গলায় বলে অর্ণব, আমি ভেবেছিলাম বাংলো এসে প্রাজ্ঞকে একলা পেয়ে আলাদা করে গোটা ব্যাপারটা বুঝিয়ে বলবো আমায় ভুল না বুঝে তাসির ওপর নজর রাখতে, কিন্তু প্রাজ্ঞ সে সময়টুকুই দিল না আমাদের। মাথা নিচু অবস্থাতে চেঁচিয়ে উঠল লামা। সুইসাইড নোট লিখে গিয়েছিল প্রাজ্ঞ? তারপরেও আপনি আমায় কিভাবে দায়ী করতে পারেন? এটাই সবচাইতে বড় প্রমাণ যে প্রাজ্ঞ আত্মহত্যা করেছে। ওটাও আপনার একটা শয়তানি বুদ্ধির নমুনা। ঠান্ডা মাথায় বুঝিয়েছিলেন প্রাজ্ঞকে, তোমার জীবন থেকে বাঁচার ইচ্ছে চলে গিয়েছে, তবু যেন শেষবারের জন্য তুমি তাসির সঙ্গে দেখা করতে যাচ্ছ। এতটাই ভালোবাসো ওকে, অথচ গিয়ে কি দেখো তোমার সাজানো বাগানে দাঁড়িয়ে আছে তার গোপন প্রেমিক, তোমার প্রিয় বন্ধু। দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তোমার মাথায় আগুন জ্বলে ওঠে।
আত্মহত্যার কথা ভুলে তুমি চিৎকার করে ওঠো। রাগান্বিত তোমায় দেখে ভয় পেয়ে যায় তাসি, নিজেকে সামলে নিয়ে এগিয়ে আসে আক্রমণ করার জন্য। আত্মরক্ষার তাগিদে তুমি ওকে খুন করো। প্রিয় মানুষের বেইমানি যে মনকে কত কষ্টই দেয়। আদালতে প্রমাণ করে দেব তাসির এই বেইমানির খবর জেনে তুমি নিজেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে। তোমার হাতে লেখা চিঠি তার সবচাইতে বড় প্রমাণ। সহানুভূতির জেরে বেকসুর খালাস পেয়ে যাবে। চিঠিটা বালিশের তলায় রাখতে ভুলো না, যাতে সহজেই পুলিশের হাতে আসে। কিন্তু আপনি ভালো মতোই জানতেন ওই বিশেষ ওষুধের প্রভাবে তার আগেই সব কিছু শেষ হয়ে যাবে। বাঁধানো রাস্তায় মুখ থুবড়ে পড়বে সে। প্রাজ্ঞ যে কিচেনের পেছনে দরজা অবধি আসতে পেরেছিল, সে বোধহয় তার অসম্ভব মনের জোর ছিল বলে। এতক্ষণে মাথা তুললেন লামা, চোখ দুটো টকটকে লাল। আমার একটাই ভুল হয়ে গিয়েছিল, অর্ণবের ব্যাপারে পুরোপুরি রিসার্চ করা হয়নি। লালবাজার কখনোই পাহাড়ে এসে মাথা গলাবে ভাবতে পারিনি। চলুন আজ থেকে তবে প্রায়শ্চিত্ত শুরু হোক। ফ্যাকাশে এসে অর্ণব বলল, এক কাপ চা খাওয়াবে তাসি? বড় ধূসর চারপাশ, বড় বিষণ্ণ। আর কখনো আসবো না পাহাড়ে। এই ধূসর রুক্ষতা কেড়ে নিল আমার প্রিয় বন্ধুকে। শুধু একটা কথা বলি, এই হোমস্টে প্রাজ্ঞর স্বপ্ন ছিল, আগলে রেখো যত্নে। চা বানাতে বানাতে ফ্যাকাশে হাসলো তাসিও। স্বপ্নটা আগলানোর দায়িত্ব নিলাম, বন্ধু স্মৃতি আগলে থাকবো যতদিন বাঁচবো। তুমিও এসো, সময় পেলে অপেক্ষায় থাকবো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।